This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর শুরু হয়েছে, এসআইআর প্রক্রিয়া চলছে লাগাতার। তার মধ্যে আরো একটা বাংলাদেশি ডেরার হদিশ। এবার বাংলাদেশিদের খোঁজ মিলল নিউ টাউনের উদয়নপল্লীতে। টিভি9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। পূর্বপাড়া, ঘুনি, আধঘরার পর এবার উদয়নপল্লীতে বাংলাদেশিদের ঘাঁটি। এসআইআর শুরু হতেই বাড়ি বিক্রি করে উধাও বহু অনুপ্রবেশকারী। ঘাপটি মেরে রয়েছে আরো বাংলাদেশি, দাবি এলাকাবাসী। টিভি9 বাংলার গোপন ক্যামেরায় স্বীকারোক্তি স্থানীয় বাসিন্দাদের। নিউ টাউনের উদয়নপল্লী এই বাড়িতে বাংলাদেশি নাগরিকরা ছিলেন, তবে এই এসআইআর আতঙ্কে বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছেন। এরকম অনেক বাড়িতে তালা রয়েছে, তবে অনেকেই বাংলাদেশি নন, কিন্তু এই বাড়ি সেটা কিন্তু বাংলাদেশি নাগরিক ছিলেন এবং তারা কিন্তু এসআইআর আতঙ্ক শুরু হবার পর বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছেন। এরকম প্রচুর বাংলাদেশি গোটা নিউ টাউন জুড়ে কিন্তু এসে বসবাস শুরু করেছিলেন এবং স্থানীয় লোকরাই বলছেন এই বাড়িতে বাংলাদেশি ছিলেন, তবে এখন বিক্রি করে পালিয়ে গিয়েছেন। আরও একাধিক বাড়িতে তালা রয়েছে, তবে তারা কর্মসূত্রে বাইরে গিয়েছেন এমনটাই দাবি স্থানীয়দের। এই উদয়নপল্লী আমরা পুরোটা ঘুরে দেখলাম এবং এই উদয়নপল্লীর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অস্থায়ী বাড়ি এবং সেখানে তালা ঝুলছে, ফলে সন্দেহ হচ্ছে যে সেখানে কি বাংলাদেশি নাগরিকরা ছিলেন যারা এখন এসআইআর আতঙ্কে সব ছেড়ে ছুড়ে পালিয়ে যাচ্ছেন। তবে এলাকার স্থানীয়রা স্থির করে দিচ্ছেন এই বাড়িতে বাংলাদেশি নাগরিক ছিলেন, বিক্রি করে তিনি পালিয়ে গেছেন। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, উদয়নপল্লী, কলকাতা। কোনটা বাংলাদেশের? এটা বাংলাদেশ বন্ধ করে দিয়ে পালিয়ে গেছে, বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে। কতদিন ছিল? এই প্রায় 10-15 বছর ছিল, তারপরে বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, এই 1 মাস হলো গেছে। আর বাকিরা সব আমাদের দেশে কাজে আছে সব। হিয়া এটা বাংলাদেশ ছিল, এটা বাংলাদেশ ছিল। দেখুন, এবার একটু গুলশান কলোনিতে নজর রাখা যাক, সেদিকে নিয়ে যাওয়া যাক আপনাদের। সেখানে তো গোলকধাঁধায় বিএলওরা, গুলশানে ভিড়ের মধ্যে ভোটার খুঁজতে হিমশিম বিএলওরা। এসআইআর আবহে গুলশান কলোনিতে বিপুল বহিরাগতের হদিশ। আবাসিকদের প্রায় 85% বহিরাগত। বহু বছর ধরে গুলশান কলোনিতে থাকলেও বেশিরভাগই স্থানীয় ভোটার নন। বিহার থেকে 20 বছর আগে এলেও ট্রান্সফার করেননি ভোটার কার্ড। একটি বুথে ভোটার 1600। বিএলও হদিশ পেলেন মাত্র 12 জনের। গুলশান কলোনিতে প্রায় 2 লক্ষের বসবাস হলেও ভোটার মাত্র 4500। आप लोग का किसी का यहाँ का वोटर कार्ड है? हाँ है। यहाँ का नहीं है, ट्रांसफर नहीं हुआ अभी तक। और दूसरी जगह का है। आप लोग में से किसी का? नहीं। यहाँ का नहीं है, वेलेस्ली स्क्वायर का है ना? तो अभी तक ट्रांसफर नहीं करवाए हैं? नहीं, अभी तक नहीं हुआ है। चलिए ठीक है, कोई बात नहीं। दूसरा जगह का है। कहाँ? फूल बगान का है। ये देखिए, ये फूल बगान का है। ट्रांसफर कब तक आप कब आए थे? यहाँ आते हम लोग 10 साल हो गया। 10 साल हो गया जी। आप लोग कब आए इधर? हम लोग 2024 में। अभी तक क्यों नहीं किया? वोटर कार्ड इतना दिन हो गया। मेरे हस्बैंड का भी तबीयत ठीक नहीं था, उनका इंतकाल हो गया। यहाँ पर नहीं है? नहीं। आप लोग कब आए हैं इधर? पूछना में कब आए हैं? कितना दिन हुआ बताइए ना, कोई दिक्कत नहीं है बताइए। वही है, हम लोग जैसे शादी हुए तो इधर ही है। फिर भी 5 साल 4 साल कितना हुआ? लगभग वही है 6-7 साल। 6-7 साल हुआ। अच्छा, आप कहाँ से आए? हम लोग नवादा जिला से। नवादा जिला जी। यहाँ पर कब आए हैं? हम लोग हो गया 15-20 साल। 15 से अभी तक वोटर कार्ड नहीं है इधर? नहीं, वहीं का हम लोग वहीं यूज करते, वोट वहीं देते हैं हम लोग। लेकिन सिर्फ रहते हैं इधर? जी। 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনি, যে গুলশান কলোনি গত কয়েক বছর ধরে রাজনৈতিক কারণে হোক বা অরাজনৈতিক কারণে একাধিকবার বিতর্কের শিরোনামে উঠে এসেছে। যে গুলশান কলোনিতে মানুষ বাস করে প্রায় 2.5 লক্ষ থেকে 3 লক্ষ, কিন্তু ভোটার রয়েছে মাত্র 2800 জন। সেই গুলশান কলোনিতে বিএলও কাজ শুরু করেছে এবং মানুষের সঙ্গে কথা বলছেন, কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে একাধিক সমস্যা, একাধিক আবাসন যেখানে বাসিন্দারা রয়েছেন এখানে প্রায় 15 বা 10 বা 20 বছর ধরে, কিন্তু তারা কেউ এখানকার ভোটার না। কেউ তপসিয়ার ভোটার, কেউ বিহারের ভোটার, কেউ ফুলবাগানের ভোটার, কেউ রাজাবাজারের ভোটার। গুলশান কলোনি নিয়ে যে বারবার বিষয়টি উঠে আসে যে আদৌ কি এখানকার ভোটার, এইটা কিন্তু হাতে নাতে দেখলেন বিএলও, দেখলেন যিনি রুলিং পার্টির যিনি বিএলএ আছে তিনিও। যদি রাজাবাজার, তপসিয়া, বিহারে হয়ে থাকে তাহলে এখানকার এসআইআর প্রক্রিয়া কিভাবে সম্পাদন হবে এই প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, গুলশান কলোনি,
কলকাতা। ফার্স্ট ফ্লোর থেকে ফোর্থ ফ্লোরে আমি চড়লাম, শুধু একটা বাড়ি পেয়েছি যে আমার পার্টের ভোটার আছে, আর কেউ নেই। আর পুরো যা আছে মানে বলছে কেউ বিহারে আছে, কেউ রিপেন স্ট্রিট আছে, কেউ ওয়েলেসলি আছে, কেউ ধর্মতলা, এইভাবে মানে ভোটার আছে। কিন্তু এখানকার শুধু একটা বাড়ি পেয়েছি ইনি, যে আমার পার্টে 303 পার্টের ইনি আছেন। এখানে অনেকেই বাসিন্দা আছে যারা এখানকার ভোটার নয় কিন্তু থাকছে এখানে। হ্যাঁ, ওটা হয়েছে, আপনি দেখেছেন তো, অন্য জায়গা থেকে এসে এখানে থাকছে 2 বছর ধরে, 5 বছর ধরে, কিন্তু ভোটার কার্ড নেই এখানে। কিন্তু রুল আছে কি এক বছর যদি বেশি এক বছর ধরে থাকলে আমি এখানে থাকি, তাহলে আমাকে ভোটার কার্ড এখানকার করতেই হবে। সব কিছু তো বলছে বিহারে আছে, কেউ ফুলবাগান, কেউ বলছে রাজা বাজার, মানে বাড়ি আছে এইখানে থাকছে। এরপর তো এই জন্য এখানে কি ক্রাইম এই কারণে বাড়ে যে বাইরে থেকে এসে লোকজন এখানে থাকছে বেশি, এই কারণে তো ক্রাইম বাড়ে। এখানে নিজের বাড়ি এখানেও আছে, ওখানেও আছে, দু জায়গায় এখানে থাকছে এসে। কিন্তু ট্রান্সফার না করার একটা বুঝতে পারছি একটা কথা, মানে সব যত ডকুমেন্টস আছে সব ওখানকার আছে, কিন্তু কেউ ট্রান্সফার করেনি, সেটা কেউ করেনি। একটা করলে সবাই করতে হবে, তো একটু সময় নিচ্ছে। কিন্তু 20 বছর হয়ে গেছে, কেউ 10 বছর হয়ে গেছে, সেই তো আমি যে দেখছি, তো ওটা তো নিজে করতেই হবে। গুলশান কলোনিতে ভোট দেওয়া ব্যক্তিদের বেশিরভাগই বহিরাগত। জাভেদ খান ও তার ছেলের কাছে এত এপিক ফর্ম আছে, সকালে যারা রাজাবাজারে ভোট দেয় কেমিক্যাল দিয়ে কালি তুলে পরে ভোট দেয় গুলশান কলোনিতে। অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওটাটাই একদম বাইরের লোকজন, এবং জাভেদ খানের কাছে, ওনার ছেলে কাউন্সিলরের কাছে এত এপিক ফর্ম আছে, যাদের নাম মমিনপুর, ইকবালপুরেও আছে, বন্দরেও আছে, খিদিরপুরে, যাদের নাম রাজাবাজারেও আছে, তাদের নাম ওখানেও আছে। তারা সকালবেলা রাজাবাজারে ভোট মারে, কেমিক্যাল দিয়ে কালিটা তোলে, বেলার দিকে গিয়ে কসবাতে ভোট মেরে দেয়। একইভাবে ভবানীপুরের ওয়ার্ড নাম্বার 77 চেতলাতেও তাই হয়। অতএব আমি আগেও বলেছি, আজও বলছি, খুব জনপ্রিয় হয়েছে বিষয়টা, যে জ্ঞানেশ কুমারজির নেতৃত্বে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। কেউ যদি থাকেন, কেউ যদি ভোটার লিস্টে নাম না তোলেন, সেটা তো তার অপরাধ হতে পারে না। প্রচুর মানুষ গণতান্ত্রিক ব্যবস্থায় পার্টিসিপেট করেন না, প্রচুর 18 বছরের নিচে যারা, তাদের এমনি ভোটার তালিকায় নাম থাকবে না, এটা তো বেসিক জায়গা। শুভেন্দু অধিকারীর আসলে রাজনীতির জল গরম করতে হবে, ওই জন্য বড় বড় বাতেলাবাজি ডায়লগ দিতে হবে। যদি এটা মানতাম যে গুলশান কলোনি অঞ্চলে যে 2টো বুথ রয়েছে, সেই 2টো বুথের মানুষ এসে বলতো আমরা ভোট দিতে পারিনি, বহিরাগতরা ভোট দিয়ে গেছে, সেটা তো হয়নি। এসআইআর আবহে মাথায় হাত বাংলাদেশি বৃদ্ধের। 71-এর পরই ভারতে এলেও এখনো হয়নি ভোটার কার্ড। বৃদ্ধের নাম না থাকলেও সন্তানদের নাম আছে ভোটার তালিকায়। বহু বছর আগে আসা আরো অনেকের হয়নি ভোটার কার্ড। উদ্বেগের ছবি সীমান্ত লাগোয়া মালদার মুছিয়ায়। ভোটের সমস্যা মানে দিতে অন্তত 20 বছর পরে অ্যাপ্লাই করছি, খালি হয় না। এক পার্টি উঠে গেছে আর এক পার্টি কাটিয়ে দেয়, পাটাপাটি কত দেশ না। 71 আইছিলাম গন্ডগোলের বছর, তারপরে করলে যাওয়া লাগবে 2 বছর ছিলাম বাড়ি, না এখনো নাম উঠেনি। সমস্যা এই যে এসআইআর করছে, আমাদের চিন্তার মুখে পড়েছি। যে আমি তো ছোটবেলা থেকে এখানে ছোট ছিলাম, এখানে এসে প্রাইমারি, হাই স্কুল সব পাস করেছি। এবার আমার ভোট হয়েছে 2005-এ, 2025-এ আছে, কিন্তু এখন ভবিষ্যতে এখন এসআইআর করতে গিয়ে কাটা পড়বে কিনা চিন্তার মুখে আছি। এখানে যেহেতু প্রত্যন্ত এলাকা এবং বাংলাদেশ বর্ডার লাগোয়া, এখানে বেশ কিছু লোক এসছে ওপর থেকে, কিন্তু অনেকে বহুকাল আগে এসছে, আর অনেকে কিছু কিছু আছে তাদের এখনো নাম নেই, পরে এসছে তাদের নাম কারণ নাই। এমনকি কোনো বাড়ি আছে তাদের ছেলের নাম আছে, বাবার নাম নেই, এমন বাড়িও আছে। কিন্তু ওরা এখন খুব হীনমন্দায় ভুগছে, কি হবে ওদের, কি হবে। আমি জানি না ওদের কাজ। আমি ফর্ম দেওয়ার কথা, আমি ফর্ম দিচ্ছি, ফর্ম জমা নেওয়ার দায়িত্ব আমার, ফর্ম দায়িত্ব আমি হিসাবে জমা নেবো আমি। আর এই অবস্থায় শরণার্থীদের ভোটার হিসেবে নাম তোলার আর্জি তৃণমূল বিজেপি। বিজেপি যেইভাবে মানুষকে ভয় খাওয়াচ্ছে, সিএএ নাম করে ভয় খাওয়াচ্ছে, তাতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সরকার তাদের পাশে রয়েছে, তাই আতঙ্কিত হবে না। আর বিজেপি তাদের কথায় আতঙ্কিত হওয়ার আপনাদের কোনো কারণ নেই। যে সমস্ত বাংলাদেশ থেকে যারা এসছেন, বহু ভোটার আছেন যারা হিন্দু ধর্মের কারণে বিতাড়িত হয়ে তারা সেখানে থাকতে না পেরে আমাদের এই ভারত ভূমিতে পশ্চিমবাংলায় তারা আশ্রয় নিয়েছেন। তারা আমাদের হিন্দু ভাই, কোনো হিন্দু ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না। তার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, মোদী সরকার সিএএ চালু করেছে।
আর একটা খবর আসছে এই মুহূর্তে, এসআইআর আবহে ফের আত্মহত্যার চেষ্টার অভিযোগ। ধনেখালিতে শিশুকন্যাকে নিয়ে মহিলার আত্মহত্যার চেষ্টার অভিযোগ। শিশু সহ মা ভর্তি এসএসকেএম হাসপাতালে। খবর পেয়ে মহিলার বাড়িতে ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। এসআইআর যে ফর্ম আমাদের বাড়িতে সবাইকে দিয়েছে, এবার মানে ও পায়নি। অ্যাকচুয়ালি ও যখন পায়নি ওকে আমরা বলেছিলাম যে দেখ বোন, তুই তো ভোট তো দিয়েছিস শ্বশুর বাড়িতে, ফর্মটা তোর শ্বশুর বাড়িতেই বেরোবে, তুই এক কাজ কর, তুই অনলাইনে যা, অনলাইন থেকে দেখ, যদি হয় ভালো, তাহলে আমরা ব্যবস্থা করবো, না তোর শ্বশুর বাড়ি থেকে ফর্মটা নিয়ে এসে ফিল আপ করে ও জমা দিয়ে আসতে হবে। তো ওকে এইটুকুই বলেছিলাম জাস্ট। দিয়ে এবার ও ভেবেছে হয়তো মানে শ্বশুর বাড়ি 4-5 বছর কোনো মানে আমরা রিলেশন মানে কথাবার্তা কিছু নেই, কোনো যোগাযোগ যাওয়া আসা কিছু নেই। এবার ও হয়তো ভেবেছে যে আমি গেলে আমি পাবো না, কিংবা আমাকে হয়তো দেবে না, সেই ভেবে এই কাজ মানে এই সিদ্ধান্ত নিয়ে ফেলে। মেয়ে আমার বাড়িতেই থাকে, তা মেয়ে আমাকে প্রশ্ন করলো যে বাবা তাহলে তোমাদের ফর্ম বেরিয়েছে, আমার তো ফর্ম এখানে দেবে না, তাহলে আমার বাড়ি থেকে তো এনে দিতে হবে। এমন ঠিক আছে, তাহলে এনে দেবো, 2-4 দিন যাক, এত তো তাড়াতাড়ি নেই, আমার কাজটা একটু হালকা করে নিই, তারপরে আমি এনে দেবো। হ্যাঁ, এবার বললো তাহলে তোমরা যদি কাজের করো তাহলে আমি কালকে যাব বলে সকালবেলা কাপড় চোপড় পরে মেয়ে আর নাতনিকে নিয়ে বেরিয়েছে। বেরোনোর পর আমরা যথারীতি মাঠের কাজে চলে গেছি। কাজে যাওয়ার পর ওরা মোটামুটি 9:30 সাড়ে 9টা নাগাদ আমার মাঠেতে খবর গেছে। আমি মাঠে ছিলাম, দেখো যে এই ছোটো ছোটো ছেলেরা আমাকে ডাকতে গেছে, দাদু চলো পিসিমণি বিষ খেয়েছে। আমি বিষ খেয়েছে কেন রে? বিষ খাওয়ার তো কারণ নেই, কারণ আমার তো বাড়িতে কোনো কিছু হয়নি। ওই খালি এই কথাটাই হয়েছে যে ওই এসআইআর এর যে ফর্মটার জন্য নাম। এবার ওকে আনতে গেলে হরিপাল থানায় ওখানে বিয়ে হয়েছে, আর আমার হচ্ছে জেঞ্জুর রায়পুর, আর আমার বাড়ি হচ্ছে ধনিয়াখালী ব্লক পূর্ব বনপুর, আমার ধনেখালী থানা। তা এসে দেখছি আমি আসার আগে আমার পাশের একটা ভাইপো বৌমা ওরা টোটোয় করে তুলে নিয়ে ধনেখালী হসপিটালে ভর্তি করে। আমি তারপরে মাঠ থেকে নামিয়ে যাই, যে তখন এসে দেখছি এখন এফআইআর করে দিয়েছে। আমার সব আছে, মেয়েটাকে আমি বুঝিয়েছি, তো তুই চিন্তা করতে হবে না, তারা যদি তাড়াতে হয় আমাকে আগে তাড়াবে। আমি রেল লাইনের বাস করি, রেল লাইন মানে না হবে না তো হ্যাঁ সেইটা কাগজটা নিয়ে ওর দাদা কালী বলেছে তুই অনলাইনে বার কর না, ওই কাগজটা নিয়ে হয়েছে, আর কিছু হয়নি। ও কাগজ আনবার নাম করে কালকে গেল, কাগজ আনলো না, ওইসব ঘটনা ঘটিয়ে এলো। কোথায় বাড়ি? এখানে কি বিস্ফোরণ করেছে? কোন দিকে করেছে কি করে জানবো, বাইরে করেছে, এই ঘরে এসেছে এখানে। তো ও কি বলেছে, মানে কি কারণে খেয়েছে? ওই কাগজ, ওই কাগজ, ওর খালি সেই কাগজ। আপনারা প্রথমে কোথায় নিয়ে গেছিলেন, কোন হাসপাতালে? এই ধনেখালী। ওখান থেকে রেফার করে নাকি? হ্যাঁ, ধনেখালী থেকে চুজুড়ো বলেছিল, চুজুড়ো নিয়ে যায় না, একদম ওখানেই নিয়ে গেছে। এদিকে এসআইআর আবহে আত্মহত্যার চেষ্টা যে ঘটনাগুলো ঘটছে তা নিয়ে রাজনীতি তা কিন্তু থেমে নেই। বিজেপির নেতারা যেভাবে আজকে একটা বার্তা ছড়াচ্ছে সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেবো, যার কাগজ নেই তাদের বাংলাদেশে পাঠিয়ে দেবো, এই যে প্যানিকটা সারা বাংলা জুড়ে দেখছেন যেভাবে আত্মহত্যা করছে, কারণ তারা ধরে নিয়েছে আমার যখন কাগজ নেই তাহলে আমাকে মনে হয় বাংলাদেশে পাঠিয়ে দেবে। কোনো আত্মহত্যা নেই, কোনো প্ররোচনা নেই। টিএমসি কিছু লোককে পয়সা দিয়ে বলাচ্ছে যে আমার বাবা মারা গেছে, আমার ঠাকুমা মারা গেছে। রোজ হাজার হাজার লোক মারা যাচ্ছে এখানে, 12 লক্ষ লোক প্রত্যেক বছর পশ্চিমবাংলায় মারা যায়। সব কি সুইসাইড করে নাকি? কখন এসআইআর ছিল? হ্যাঁ, তাহলে দেখা যাবে হঠাৎ এবছর কয়েক লক্ষ বেড়ে গেছে, তাহলে মনে করছে এসআইআরই হচ্ছে। এইসব ভাঁওতাবাজি, কেউ মারা যাচ্ছে না, মানুষ স্বাভাবিকভাবে মারা যায়। চিকিৎসা ব্যবস্থাই ঠিক নেই পশ্চিমবাংলায়, লোক এমনিতেই মারা যাচ্ছে, ভয় পাওয়ার দরকার নেই।